বন্ধুগণ, সে বলে আমি সকল অংশের মানুষকে অনুরোধ করব, যেমন এই স্বৈরাচারী দলকে, এই ধর্ম বিরোধী দলকে, এই আন্তরিকতা বিরোধী দলকে এই রাজ্য থেকে উৎখাত করতে সকল ধর্মে, সকল অংশের মানুষ, সকল জাতির মানুষ এবার একত্রিত হয়ে আমাদের বোন মেরি দেববর্মাকে গোয়ার পক্ষে হয়ে এখানে আপনাদের আশায় প্রতিদ্বন্দ্বী করার জন্য মনোনীত করেছে। আপনারা ভোট দেবেন। আরেকটা আপনাদের মধ্যে শঙ্কা আছে, আমি জানি আপনারা সন্দেহ আছে আপনাদের মনে, কেননা আমরা যদি মেরি দেববর্মাকে ভোট দিয়ে পাস করিয়ে দেয়, মহারাজা নাকি আবার ইলেকশনের পরে বিজেপির সাথে অ্যালায়েন্স করে বসে, তাহলে তো আমাদের বিপদ হবে। সেটা প্রশ্ন আছে কি নাই বন্ধুগণ? আছে কি নাই বলুন? আছে তো, সেটা আমি আজকে জলের মতো পরিষ্কার করে দিতে চাই। আমি দেখেছি এই অঞ্চলে বিভিন্ন জায়গার নাম, তুই রুমু সরা, তুই কুচুন সরা, তুই কুকুর সরা, অ্যাকচুয়ালি আমি একবারে পরিষ্কার করে গ্লাসের মতো পরিষ্কার করে আমার মনের থেকে আন্তরিকতা দিয়ে বলতে চাই, গোবাকরা আমাদের মহারাজ যদি বিজেপির সাথে ইলেকশনের পর যদি তার পরিকল্পনা অ্যারেঞ্জ করা যদি থাকে, তাহলে কি 42টা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতো? বলুন তো বন্ধুগণ। ত্রিপুরা রাজ্যে ওই সিমনা হলো 1 নম্বর, ওই সিমনা হলো 1 নম্বর। আজকে কাঞ্চনপুর হলো লাস্ট বিধানসভা কেন্দ্রে। 1 থেকে 60-এর মধ্যে যদি আমরা ক্ষমতায় আসতে হয়, আমাদেরকে কত পেতে লাগে বন্ধুগণ? মাত্র 31টা। তাহলে 31টাতে আমরা কেন 42টাতে প্রতিদ্বন্দ্বী করছি? আমরা এই কারণে প্রতিদ্বন্দ্বী করছি, আমরা বিজেপির সাথে যুদ্ধ করবো না, আমরা একাই আপনাদের সাহায্যে, আপনাদের আশায় রেখে আমরা 42টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি বন্ধুগণ। তাই ज्यादा कुछ नहीं बोलूंगा, सिर्फ यही बोलूंगा, आपसे रिक्वेस्ट करूंगा, अनुरोध करूंगा इस मन से हाथ जोड़ करके सभी प्रवीण नागरिक और युवक युवतियों को ये गुजारिश करता हूं कि आने वाले 16 फरवरी के दिन अपने अपने वोटिंग सेंटर में जाकर अनारस की सिंबल देख के आप लोग बटन को दबाइए और महाराजा और हम सब के एकता को विजय बनाइए। सबको नमस्कार। जतन कुलका वाला लंगे खामसा लंगे আমরা জয় নিশ্চিত করব। আর আমরা দেখেছি এই রাজ্যে যখন বিজেপি সরকার গঠন হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিনের পর থেকে জায়গায় জায়গায় বিরোধী দলের নেতাদের উপর আক্রমণ, বিরোধী দলের পার্টি অফিসের উপর আক্রমণ। সেই আক্রমণটি কি গণতন্ত্র বলে? সেই আক্রমণ কি গণতন্ত্র বলে? ভারতবর্ষ একটি গণতন্ত্র দেশ। সেই গণতন্ত্র দেশে আমাদেরকে ভারতের সংবিধান আর্টিকেল 19 এটাই স্বাধীনতা দিয়েছে, আমার বাক স্বাধীনতা করার জন্য, আমি আমার কথা রাখার জন্য, আমি প্রতিবাদী হয়ে আমার কণ্ঠে প্রতিবাদ করার অধিকার আমাকে দিয়েছে। তাই আমরা কেন প্রতিবাদ করব না? তাই আমরা কেন সংগঠন করব না? তাই আমরা কেন লড়ব না? আমাদেরকে লড়তেই হবে বন্ধুগণ। কাদের বিরুদ্ধে? গণতন্ত্র বিরোধী দলের বিরুদ্ধে। আমরা দেখেছি কিছু সময় আগে দুর্গাপূজা উৎসবের সময় দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে কিছু অঘটন ঘটনা ঘটেছিল। সেটাকে কেন্দ্র করে এই রাজ্যের হিন্দু মুসলিমের আন্তরিকতাকে ভেঙে চুরমার করে দিতে মসজিদে হামলা করা হয়েছে। ওই মসজিদে হামলা করলে পরে কি হবে? আবার আমাদের মুসলিম ভাই বোনেরাও মন্দিরে যেন হামলা করুক। ওই হামলা হলে কি হবে? একটা জাতি দাঙ্গার সৃষ্টি হবে, একটা ধর্মীয় দাঙ্গার সৃষ্টি হবে। সেই সুযোগকে কাজে লাগিয়ে এই 2023 আবার ক্ষমতা আসতে তারা চেয়েছিল। তাই আমাদের প্রতিবাদী কণ্ঠে আমাদের বুয়াগরা, সকলের প্রিয় বুয়াগরা, সকল জাতি ধর্মকে নির্বিশেষে ভালোবাসে সেই ব্যক্তি প্রতিবাদী কণ্ঠে সেই সময় প্রতিবাদ করার পরে এই ত্রিপুরা যে অঘটন ঘটনা থেকে আমরা বেঁচে গেল বন্ধুগণ। তাই আমরা কোনোদিন এই দলকে একবার দেখেছি, আমরা একবার দেখে বুঝে গেছি এটা কোনোদিন মানুষের জন্য কাজ করতে পারে না, এরা কোনোদিন মানুষের ভালোর জন্য কাজ করতে পারে না। তাই আমরা তখন বলতাম বামফ্রন্টের অপশাসন বলে, তখন আমরা বলতাম, আলোচনা করতাম, আরে এটা তো অনেক জাল। বামফ্রন্টের অপশাসন বলে আমরা বলতাম, আরে বামফ্রন্ট শাসন একবারে মরিচের মতো জাল, মরিচের মতো জাল। আজকে মানুষ বলছে, আরে ওটা কি জাল? এটা তো টক জাল। এই বিজেপি দলকে বলছে, আগে সিপিএম কে বলতো, কমিউনিস্টকে বলতো জাল, এখন বিজেপি বলছে টক জাল বন্ধুগণ। তাই জাল সহ্য করতে পারে, টক জাল তো আর সহ্য হয় না বন্ধুগণ।
সে বলে আমি সকল অংশের মানুষকে অনুরোধ করব, যেমন এই স্বৈরাচারী দলকে, এই ধর্মবিরোধী দলকে, এই আন্তরিকতা বিরোধী দলকে এই রাজ্য থেকে উৎখাত করতে সকল ধর্মে, সকল অংশের মানুষ, সকল জাতির মানুষ এবার একত্রিত হয়ে আমাদের বোন মেরি দেববর্মাকে গোয়ার পক্ষে হয়ে এখানে আপনি হয়ে গেল শত শত 10,323 জন শিক্ষক কর্মচারী জীবন হানি। এই জীবন হানি হয়ে গেছে বন্ধুগণ, শত শত কর্মচারীর, শিক্ষক কর্মচারী, তাদের ঘরে কিভাবে চুলা জ্বলছে, তাদের পরিবারের ছেলে মেয়েরা কিভাবে খাচ্ছে, তাদের ফেলিয়ে যাওয়া এই পরিবার আজকে কি অবস্থাতে আছে। তাদের জন্য কি বলেছিল জাদুঘর বাবা, তাদের জন্য জাদুঘর বাবা প্রেস মিট করে কি বলেছিল, সম্মানিত মুখ্যমন্ত্রী আসামের श्रीमान हिमंत बिश्व शर्मा जी उस दिन बोला था जब हम त्रिपुरा में सत्ता में आएंगे तब विधानसभा में एक छोटा सा, वो भी सुनिए शब्द क्या है, छोटा सा कानून को अमेंडमेंट करके 10,323 टीचर कर्मचारियों को फिर से नियुक्त कर दिया जाएगा। मतलब फिर से কাজে লাগানো হবে, আবার তাদের কর্মস্থলে তাদেরকে আবার জয়েন করানো হবে। এই কথা अगर आप लोग विश्वास नहीं करते हैं तो रिकॉर्ड करके रख लीजिए, बाद में अगर हम इस काम को अंजाम नहीं देते हैं या पूरा नहीं करते हैं तो मेरी इस बात को आप घुमा घुमा के चलो। अरे यार क्या घुमाएंगे आप, उस दिन तो हमें घुमा घुमा के चकरा दिया, आज फिर घुमाएंगे तो फिर जमीन पर गिर जाएगा। हम गिरने वाले नहीं है बंधुगण, আমরা এই 2 দিনে আমাদের মাথার ঘুরে ঘুরিয়ে আমাকে পাগল বানিয়ে দিয়েছে আমাদের সকলকে। আমরা আজকে আর মাথা ঘুরে ঘুরে মাটি পড়ে যাব নাকি, আমরা আর মাটি পড়বো না, পড়ে গেছে ওই দিন, আজকে উঠে গেছে। তাই আমরা প্রতিজ্ঞা করেছি, এই কমলপুরবাসী করেছে নিশ্চয়, এবার হবে ত্রিপুরায় আনারসে জয় বন্ধুগণ, এবার হবে জয় আনারসের বন্ধুগণ। তাই আমি বলবো এই এলাকার সকল অংশের মানুষ, কি বাঙালি কি পাহাড়ি, সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। সে একতাবদ্ধ বলে আমরা জয় নিশ্চিত করব। আর আমরা দেখেছি এই রাজ্যে যখন বিজেপি সরকার গঠন হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিনের পর থেকে জায়গায় জায়গায় বিরোধী দলের নেতাদের উপর আক্রমণ, বিরোধী দলের পার্টি অফিসের উপর আক্রমণ। সেই আক্রমণটি কি গণতন্ত্র বলে? সেই আক্রমণ কি গণতন্ত্র বলে? ভারতবর্ষ একটি গণতন্ত্র দেশ, সেই গণতন্ত্র দেশে আমাদেরকে ভারতের সংবিধান আর্টিকেল 19 এটাই স্বাধীনতা দিয়েছে, আমার বাক স্বাধীনতা করার জন্য, আমি আমার কথা রাখার জন্য, আমি প্রতিবাদী হয়ে আমার কণ্ঠে প্রতিবাদ করার অধিকার আমাকে দিয়েছে। তাই আমরা দেখেছি বন্ধুগণ, এই রাজনৈতিক দলের টানাটানি হয়ে গেল শত শত 10,323 জন শিক্ষক কর্মচারী জীবন হানি। এই জীবন হানি হয়ে গেছে বন্ধুগণ, শত শত কর্মচারীর, শিক্ষক কর্মচারী, তাদের ঘরে কিভাবে চুলা জ্বলছে, তাদের পরিবারের ছেলে মেয়েরা কিভাবে খাচ্ছে, তাদের ফেলিয়ে যাওয়া এই পরিবার আজকে কি অবস্থাতে আছে। তাদের জন্য কি বলেছিল জাদুঘর বাবা, তাদের জন্য জাদুঘর বাবা প্রেস মিট করে কি বলেছিল, সম্মানিত মুখ্যমন্ত্রী আসামের श्रीमान हिमंत बिश्व शर्मा जी उस दिन बोला था जब हम त्रिपुरा में सत्ता में आएंगे तब विधानसभा में एक छोटा सा, वो भी सुनिए शब्द क्या है, छोटा सा कानून को अमेंडमेंट करके 10,323 टीचर कर्मचारियों को फिर से नियुक्त कर दिया जाएगा। मतलब फिर से কাজে লাগানো হবে, আবার তাদের কর্মস্থলে তাদেরকে আবার জয়েন করানো হবে। এই কথা अगर आप लोग विश्वास नहीं करते हैं तो रिकॉर्ड करके रख लीजिए, बाद में अगर हम इस काम को अंजाम नहीं देते हैं या पूरा नहीं करते हैं तो मेरी इस बात को आप घुमा घुमा के चलो। अरे यार क्या घुमाएंगे आप, उस दिन तो हमें घुमा घुमा के चकरा दिया, आज फिर घुमाएंगे तो फिर जमीन पर गिर जाएगा। हम गिरने वाले नहीं है बंधुगण,
আমরা এই 2 দিনে আমাদের মাথার ঘুরে ঘুরিয়ে আমাকে পাগল বানিয়ে দিয়েছে আমাদের সকলকে। আমরা আজকে আর মাথা ঘুরে ঘুরে মাটি পড়ে যাব নাকি? আমরা আর মাটি পড়বো না, পড়ে গেছে ওই দিন, আজকে উঠে গেছে। তাই আমরা প্রতিজ্ঞা করেছি, এই কমলপুরবাসী করেছে নিশ্চয়, এবার হবে ত্রিপুরায় আনারসে জয় বন্ধুগণ, এবার হবে জয় আনারসের বন্ধুগণ। তাই আমি বলবো এই এলাকার সকল অংশের মানুষ, কি বাঙালি কি পাহাড়ি, সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। সে একতাবদ্ধ বলে আমরা জয় নিশ্চিত করব। আর আমরা দেখেছি এই রাজ্যে যখন বিজেপি সরকার গঠন হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিনের পর থেকে জায়গায় জায়গায় বিরোধী দলের নেতাদের উপর আক্রমণ, বিরোধী দলের পার্টি অফিসের উপর আক্রমণ। সেই আক্রমণটি কি গণতন্ত্র বলে? সেই আক্রমণ কি গণতন্ত্র বলে? ভারতবর্ষ একটি গণতন্ত্র দেশ। সেই গণতন্ত্র দেশে আমাদেরকে ভারতের সংবিধান আর্টিকেল 19 এটাই স্বাধীনতা দিয়েছে, আমার বাক স্বাধীনতা করার জন্য। আমি বিধানবে 2000 টাকা যখন বয়স্ক ভাতা হয়, যখন ক্ষমতায় আছে, আমার দাদু বিজেপিকে ভোট দিয়েছে, তখন যখন 2000 টাকা ভাতা দেওয়ার জন্য শুরু হয়ে গেল সজল পুছল, আবার কাগজ দেওয়া শুরু করছে সার্ভের নামে, কাকে কাকে 2000 টাকা ভাতা দেওয়া হবে। তখন হাজার হাজার গরিব অংশের মানুষের, হাজার হাজার প্রবীণ নাগরিকদের, হাজার হাজার বয়স্কদের ভাতা যা পাচ্ছিল সেটা বাদ হয়ে গেছে। এটার মধ্যে আমার দাদু পড়ে গেছে। তখন আমার বললো হাই কপাল, 700 টাকা পাচ্ছিল, সেটা আমার খুব ভালো ছিল, কিন্তু 2000 টাকা লোভে আজকে সেই 700 টাকা উপওয়ালাম, আজকে আমার নামে ভাতায় আর নেই। তাহলে আমার দাদুর কি করুণ অবস্থা, দিদার স্বপ্ন চলে গেল, 700 টাকা ভাতা চলে গেল। এমন প্রবীণ নাগরিকরা এই কমলপুরেও থাকতে পারে, আমি আশা করি বসে আছে, তারা এবার ভোট দেবে শুধু এই বুবাগ্রার দল, যে বুবাগ্রা কিছু চাই না নিজের জন্য, যে বুবাগ্রা কোনদিন সাম্প্রদায়িককে প্রশ্রয় দিতে চায় না। এই বুবাগ্রা নেতৃত্বে একটি দল, সেই দল পাহাড়ি বাঙালি পিছিয়ে পড়া মানুষকে নিয়ে চলতে চায়। এই বুবাগ্রার দলকে আমরা চিনিয়ে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আর কি বলেছে তারা বন্ধুগণ, আর কি বলেছে? আরো তো তারা বলেছে, আর কি বলেছে বন্ধুগণ বলুন তো, আপনাদের কি মনে আছে? स्मार्टफोन और छोड़ दीजिए, स्मार्टफोन चला गया, अभी स्मार्टफोन से काम नहीं चलेगा, 5G चल रहा है ना इसमें, स्कूटी, ये 5G का जमाना आ गया। अभी आप लोगों को स्कूटी देने के बात करेंगे। जब महिलाओं को गैस दिया तब उनकी सेविंग खाली करवा दिया, अब स्कूटी देंगे तो आपका पूरा जमीन ही बिकवा देंगे। ये जो लोग है ना, ये सिर्फ जुमला बात करते, ये जुमला क्या है ना, ये झूठ बोलने का एक ट्रेंड है, ये झूठ बोलने का ट्रेंड है। और इन झूठे वादों में आप लोग विश्वास ना कीजिए। हम न किसी को ये देंगे वो देंगे बोलते हैं, बल्कि हम लोगों के साथ, गरीब पिछड़ा हुआ लोगों के साथ मिलकर सरकार इस बार बनाएंगे। इस बार का सरकार जनता का सरकार होगा, इस बार का सरकार जनता का सरकार होगा। और আমরা দেখেছি বন্ধুগণ, এই রাজনৈতিক দলের টানাটানি হয়ে গেল শত শত 10,323 জন শিক্ষক কর্মচারী জীবনহানি। এই জীবনহানি হয়ে গেছে বন্ধুগণ, শত শত কর্মচারীর, শিক্ষক কর্মচারী দেওয়া হলো, তখন 1000 টাকার উপর হয়ে গেল। তখন আমাদের মা বোনেদের কি অবস্থা জানেন? বাড়ির মুরগি ডিম বিক্রি করে মেয়ে বিয়ে দেওয়ার জন্য এই কমলপুর ইকু ব্যাংকের একটা খাতা খুলেছিল সেভিং অ্যাকাউন্ট করে, যখন আমার মেয়ে উপযুক্ত হবে তার বিয়ে দিতে, তার বিয়ের জন্য আমি টাকা সঞ্চয় করতে হবে এই চিন্তা করে। অনেকে আবার হাঁসের ডিম বিক্রি করে নিজের টাকা সঞ্চয় করে রেখেছে ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করব বলে, কিন্তু আর হলো না সেই স্বপ্ন পূরণ। কার জন্য? এই রাক্ষস গ্যাস সিলিন্ডারের কারণে। এই রাক্ষস গ্যাস সিলিন্ডারের পেট ভরতে ভরতে সেভিং অ্যাকাউন্টের টাকা খালি হয়ে গেল, তবুও ভরতে পারলো না। আজকে দিনে এই উজ্জ্বলা যোজনার পাওয়া গ্যাস সিলিন্ডার বাংলা কলসের মতো বাড়ির একটি কোণায় ধুলো বালি লেগে পড়ে রয়েছে বন্ধুগণ। সেটা কি বিকাশ বলে?
সেটাকে কি বিকাশ বলে বন্ধুগণ? সেটা বিকাশ নয়, সেটা মানুষের বিনাশ, সেটা মানুষের স্বপ্নের বিনাশ বন্ধুগণ। এই বিনাশ সরকারকে আর রাখতে পারবো না আমরা। তাই আমি এখানে এসে দেখেছি, মানুষের মুখে শুনেছি, বাংলাতে একটা কথা আছে, ফুলের গন্ধ বাতাসে বই, মানুষের কথা মানুষে কই। তাই শুনলাম এই মেরি আমাদের এলাকার মেয়ে, এই মেরি আমাদের স্নেহধন্য মেয়ে, এই মেরি এলাকার ভাইদের বোন, তার পক্ষে আমরা ভোট দেব, তার পক্ষে আমরা ভোট দেব। এই কমলপুরের বিকাশের জন্য, এই কমলপুরের মানুষের সেবা করার জন্য মেরিকে ভোট দেব বলে শুনে আমি খুশি হয়েছি এবং আশাবাদী মেরি জয় করবে আপনাদের ভোটের সাহায্যে। বন্ধুগণ, আরো কি বলেছে যে বয়স্ক ভাতা নাকি 700 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করে দেওয়া হবে। বাহ, কি সুন্দর কথা, কি ভালো কথা বলেছে। 700 টাকা থেকে 2000 টাকা বাড়ানো হবে। আমার এক দাদু ছিল, দিদা মারা গেছে কবে, দাদু আমাকে বলেছে, দাদু আমি তো আগে কমিউনিস্ট করতাম, কিন্তু কমিউনিস্ট আমাকে ভাতা দিয়েছে ঠিক, কিন্তু 700 টাকা দিয়েছি, এবার বিজেপি বলছে 2000 টাকা ভাতা দেবে। তাই এবার আমি বিজেপিকে ভোট দেব। বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে যদি সরকারে বসায়, তাহলে বিক্রেতারা আম কিনলে বাবু আম, আম খাইতে মিঠাই লাগে, আম বড়া সস্তা রে, আম কিনলে বাবু আম, আম খাইতে মিঠাই লাগে। দুই যুবক বন্ধু তার কথায় বিশ্বাস করে আম কিনে ফেললো গরমের ফল। যখন আম খাওয়ার জন্য মুখে দিতে দেরি, ফেলে দিতে হলো। কি কারণে? আম বড়া চোখা রে বন্ধু। তখন আম ব্যাপারীকে জিজ্ঞেস করলো, কি দাদা ভাই, আপনি তো বলেছিলেন আম খাইতে মিঠাই লাগে, আপনার আম তো বড়া চোখা। তখন এই আম ব্যাপারী, আম ব্যবসায়ী দোকানদার বলেছিল, কি বাবু বাঙালি হয়ে বাংলা বুঝো নাই, আমি তো বলেছিলাম আম খাইতে মিঠাই লাগে, আগে গুড় কিনো তারপরে আম খাও। তাহলে সেরকম হলো, মিসকল নিয়ে চাকরি হবে। মিসকল বাবা কোথায় গেছে বন্ধুগণ? আর খুঁজে পাবে না। তাই এবারে নির্বাচনে এই ভোট বাক্সে এই বাইক বাহিনী বিমারির উপদ্রব থেকে রক্ষা পেতে আমাদের সকল অংশের মানুষকে, কি বাঙালি, কি ত্রিপুরা, কি পাহাড়ি, কি মুগলি, কি মুসলিম, সবাইকে 16 তারিখে আমরা চিহ্নে ভোট দিয়ে এটার প্রতিকারের রাস্তা খুঁজে বের করতে হবে। আর কি বলেছিল? আরো তো বলেছিল মহিলা উজ্জ্বলা যোজনা। এই মহিলা উজ্জ্বলা যোজনার মধ্যে কি কি ছিল? গ্যাস দেওয়া হবে, চুলা। কি আমাদের মায়ের বোনেরা যখন চুলা ফুকে, চুলা যখন আগুন জ্বালায়, হাতে কালি লেগে যায়, হাতি কালি লেগে যাওয়ার পরে যদি আমাদের মুখে গাম ছুটে আছে, যখন গাম মুছতে গিয়ে নাকি চেহারায় কালি লেগে যায়, তখন তার জামাইও নাকি তাকে চিনতে পারে না ওই কালির কারণে। সেই থেকে রক্ষা পেতে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি উজ্জ্বলা যোজনা চালু করেছিল। এই এলাকায় অনেক মহিলা পেয়েছিল, তখন আমরা দেখেছি, দেই না আমরা এই কথা বলি না। আমি প্রথমে বলেছি, যথা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কিন্তু আলোচনা অবশ্যই করব। বন্ধুগণ, তখন সবাই পেয়েছিল উজ্জ্বলা যোজনার গ্যাস। ও তখন এই উজ্জ্বলা যোজনার গ্যাস যখন দেওয়া হয়েছিল, তখন 570 টাকা গ্যাস সিলিন্ডারের দাম। গ্যাস ভরার জন্য যখন সবাইকে দেওয়া হলো, তখন 1000 টাকার উপর হয়ে গেল। তখন আমাদের মা বোনেদের কি অবস্থা জানেন? বাড়ির মুরগি ডিম বিক্রি করে মেয়ে বিয়ে দেওয়ার জন্য এই কমলপুর ইকু ব্যাংকের একটা খাতা খুলেছিল সেভিং অ্যাকাউন্ট করে, যখন আমার মেয়ে উপযুক্ত হবে তার বিয়ে দিতে, তার বিয়ের জন্য আমি টাকা সঞ্চয় করতে হবে এই চিন্তা করে। অনেকে আবার হাঁসের ডিম বিক্রি করে নিজের টাকা সঞ্চয় করে রেখেছে, ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ। আজকে এই কমলপুরে বাইক বাহিনীর উপদ্রবের কারণে এই কমলপুরে নাগরিকরা সুরক্ষিত নয়, প্রবীণ নাগরিকরা সুরক্ষিত নয়, মায়েরা বোনেরা সুরক্ষিত নয়। এই এলাকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা শান্তিতে থাকতে পারছে না। এটাই এই এলাকার নতুন রোগ। সেই রোগের নাম বাইক বাহিনী। তাই বলে আমি দেখেছি এই যেখানে মঞ্চে বানানো হয়েছে, এই মঞ্চের জায়গাতে এই এলাকার প্রবীণ
নাগরিক প্রবীণ নেতা শ্রী রঞ্জিত ঘোষ মহোদয়কে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি। উনার উপর এই বাইক বাহিনীদের দ্বারা টেনে হেসে এই জায়গাতে লাঠি পেটা করা হয়েছিল, সেটা কোনোদিন এই সমাজ মেনে নিতে রাজি নয়। এই সমাজে, সভ্য সমাজে এই ঘটনা কোনদিন কাম্য করে না বন্ধুগণ। তাই আমি বলছি, এই ম্যালেরিয়া রোগে আজকে বিভিন্ন চিকিৎসা হচ্ছে, কিন্তু এই কমলপুরে জন্ম নেওয়া বাইক বাহিনী রোগকে চিকিৎসা করার জন্য একটাই রাস্তা বন্ধুগণ, শেষ চিকিৎসা, সেই প্রতিকারের রাস্তা একটাই বন্ধুগণ, সেটা বিমল সিনহা মেমোরিয়াল হসপিটালে গিয়ে তার চিকিৎসা হবে না, তার চিকিৎসা হবে আগামী 16 তারিখ ফেব্রুয়ারিতে এই বুটিং সেন্টারে গিয়ে ভোট দিয়ে, আনার চিহ্নে ভোট দিয়ে জয় করা সেই বাইক বাহিনীদের প্রতিকার হবে বন্ধুগণ। তা না হলে আমরা করতে পারবে না, তা না হলে আমরা করতে পারবে না। এরপরেও বিজেপি প্রতিশ্রুতি কি ছিল? বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তখন মিস কল দিলে চাকরি পাবে। আপনারা বিশ্বাস করেছিলেন? এই এলাকার যুবকরাও বিশ্বাস করেছিলেন মিস কল দিলে চাকরি পাবে। মিস কল দিয়ে চাকরি পাওয়ার কথা আপনি ভুলে যান। এই এলাকার মন্ত্রী মহোদয়কে আপনি যদি ফোন করেন, মিস কল না দিয়ে ওনার সাথে কথা বলার যদি চেষ্টা করেন, আপনার ফোন রিসিভও করবেন না বন্ধুগণ, তাহলে মিস কল দিয়ে কি চাকরি হবে? আপনারা কি করে ভেবেছিলেন মিস কল দিয়ে চাকরি হবে? মিস করে তো মানুষের কথাও রেসপন্স হয় না, তাহলে চাকরি কিভাবে হবে বন্ধুগণ? তাই আমি এটার উত্তরে আমি একটা কথা বলতে চাই, আপনারা সবাই এই এলাকার সকল প্রবীণ নাগরিক এবং শিক্ষিত নাগরিকরা যদি আজকে এখানে উপস্থিত নাও থাকেন, এই মাইকের মাধ্যমে আপনাদের বাড়িতে থেকে আপনারা শুনে রাখুন বন্ধুগণ, এই মিসকল বাবা যেভাবে ঠকিয়েছে, সেই একজন ব্যবসায়ী ব্যাপারীর মতো করে ঠকিয়েছে। আগরতলা শহরে আমরা আমের সিজনে আম বিক্রি করতে দেখি, সেই আম বিক্রেতারা তাদের আম বিক্রি করার জন্য বিভিন্ন কায়দা কুশল ব্যবহার ছিল, কিন্তু হঠাৎ করে রকেটের দ্রুত গতিতে দিল্লি থেকে উড়ে এসে এই ত্রিপুরা রাজ্যের বুকে বিজেপি এসেছিল বন্ধুগণ। তখন বিজেপির কিছু কিছু নেতৃত্বরা বলতো এই বামফ্রন্টের শাসনকালে কিছু হচ্ছে না, এই বামফ্রন্টের শাসনকালে প্রত্যন্ত এলাকায়, পাহাড়ি এলাকায় মশার উপদ্রবের কারণে পাহাড়ি জনগোষ্ঠীরা, আদিবাসীরা ম্যালেরিয়ার রোগে আক্রান্ত হয়ে অকালে তাদের জীবন নষ্ট হচ্ছে, তারা মারা যাচ্ছে। সেই সময় তারা বলেছিল বিজেপিকে যদি এই ত্রিপুরা রাজ্যের সরকার প্রতিষ্ঠিত করতে আপনারা সাহায্য করেন, তাহলে ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষের বিকাশ হবে। সেই বিকাশের নারার নাম হলো বন্ধুগণ সবকা সাথ সবকা বিকাশ। সেই বিকাশের নাম হলো সবকা সাথ সবকা বিকাশ। সেটাকে মানুষ বিশ্বাস করে আমরা সবাই মিলে গত 2018 বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল এবং এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়ে মন্ত্রী মহোদয় হয়েছিল বন্ধুগণ। কিন্তু বর্তমানে কি দেখা যায়, 5 বছরে আগে বলতো বিরোধীরা সিপিএম এর অপশাসনে মশার উপদ্রব বেড়ে গেছে, সে কারণে মানুষ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এখন গত 10 তারিখ থেকে আমি এখানে ছিলাম, এই এলাকার মানুষের এবং জনগণের সাথে কথা বলে তো জানতে পারলাম এই কমলপুর এলাকায় একটা রোগের সৃষ্টি হয়েছে। এই রোগের প্রতিকার আমরা খুঁজে পাচ্ছি না এই এলাকার মানুষ। তাহলে আমি জিজ্ঞেস করলাম কি রোগ দাদা ভাই? সেই রোগটা কি? আজকে কোভিড-19 ভারতের সরকার ভ্যাকসিন বের করেছে, জায়গায় জায়গায় মহল্লা মহল্লায় কোভিডকে রোখার জন্য আগাম টিকাকরণ দেওয়া হচ্ছে। এমন একটা কি রোগ সৃষ্টি হয়েছে এই কমলপুরে, সেটার প্রতিকার আপনারা খুঁজে পাচ্ছেন না। তখন আমাকে বলছে সেই রোগের নাম হলো বাইক বাহিনী। আজকে এই কমলপুরে বাইক বাহিনীর উপদ্রবের কারণে এই কমলপুরে
নাগরিকরা সুরক্ষিত নয়, প্রবীণ নাগরিকরা সুরক্ষিত নয়, মায়েরা বোনেরা সুরক্ষিত নয়, এই এলাকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা শান্তিতে থাকতে পারছে না। এটাই এই এলাকার নতুন